ইকোলজির এই পার্টে আমরা পপুলেশন গ্রোথ বা পপুলেশনের বৃদ্ধি নিয়ে আলোচনা করব। পপুলেশনের গ্রোথ এটা নির্ভর করে কতটা খাদ্য অ্যাভেলেবেল রয়েছে। তো পপুলেশনের গ্রোথ প্রথমেই যেটা নির্ভর করবে খাদ্য, কোথায় তো কতটা আশ্রয় রয়েছে তার উপর। এখন জায়গায় নেই থাকার, সেক্ষেত্রে কিন্তু পপুলেশন খুব একটা পারে না। আর কি রয়েছে, আলো ইত্যাদির উপর। তো এই পপুলেশন গ্রোথ এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করছে। এবার কোনো একটি প্রজাতি পপুলেশনের অন্তর্গত, মানে কোনো একটি নির্দিষ্ট প্রজাতি সে কখন বৃদ্ধি পাবে, যখন তার পর্যাপ্ত পরিমাণে খাদ্য, আলো, আশ্রয় রয়েছে। কিন্তু একটা পপুলেশনে ধরো কোনো খাদ্যের যোগান ভীষণ কম, অর্থাৎ না খেয়ে মারা যাচ্ছে, এই অবস্থায় কিন্তু তাদের বংশবৃদ্ধি হতে দেখা যায় না। এটা মানুষের ক্ষেত্রেও দেখতে পারো বা অন্যান্য যে কোনো প্রজাতির ক্ষেত্রে এটা সবসময়ই সম্ভব। এবার এই সমস্ত জিনিসের উপস্থিত যদি থাকে, এই সমস্ত জিনিস উপস্থিত থাকলে দেখা যায় কোন একটি প্রজাতি বংশবিস্তার করছে, অর্থাৎ পপুলেশনের বৃদ্ধি হচ্ছে। এই যে ক্ষমতা সবগুলো যদি অ্যাভেলেবল থাকে, তাহলে যে মাত্রায় সেই পপুলেশন বৃদ্ধি পায় তাকে সেই পপুলেশনের জৈবিক ক্ষমতা বলে। জৈবিক ক্ষমতা কি? তাহলে জৈবিক ক্ষমতা হলো খাদ্য, আশ্রয়, আলো ইত্যাদি সব উপস্থিত থাকলে, উপস্থিতিতে বংশবৃদ্ধির ক্ষমতা, এটাকে বলে জৈব ক্ষমতা বা জৈবিক ক্ষমতা। এবার পপুলেশনের বৃদ্ধি অর্থাৎ নির্দিষ্ট কোনো প্রজাতি যত মেম্বার আছে সম্পূর্ণ ইউনিটটাকে বলছি পপুলেশন। তো এই পপুলেশনের বৃদ্ধি কতগুলো জিনিসের উপর নির্ভর করে, সেগুলো হলো প্রজাতি, পপুলেশনের কোনো একটি প্রজাতির পপুলেশনের ধর্ম। সেই ধর্মগুলো কি কি? এক নম্বরে রয়েছে ন্যাটালিটি, দু নম্বরে রয়েছে মর্টালিটি, তিন নম্বরে রয়েছে এমিগ্রেশন, চার নম্বরে রয়েছে ইমিগ্রেশন। এই চারটে ফ্যাক্টর মূলত পপুলেশনের গ্রোথ হিসেব করতে ব্যবহার করা হয়। এবার পপুলেশনের কোনো একটি কোনো একটি নির্দিষ্ট সময় কতটা বৃদ্ধি হলো সেটার শতকরা মাত্রা ব্যবহার করার জন্য একটা ফর্মুলা আমরা ইউজ করি। সেই ফর্মুলাটা হলো, যদি n সেই প্রজাতির পপুলেশন হয়, n যদি সেই প্রজাতির পপুলেশন হয়, তাহলে সময় বিশেষে ধরো n0 একটি নির্দিষ্ট টাইম, যেখানে n0 সময়ে প্রজাতি, এবার t সময় পরে তৈরি প্রজাতি হলো nt, তাহলে nt হলো t সময়ে সদস্য সংখ্যা, আর n0 শূন্য সময়ে, অর্থাৎ যে সময় থেকে স্টার্ট করছি সেই সময়ের সদস্য সংখ্যা। তো n0 আর nt নিলাম। এবার এই t সময় পরে এদের তাহলে প্রজাতির সদস্য সংখ্যার চেঞ্জ কতটা হলো সেটা বের করা হবে কি করে না, nt মাইনাস n0 করে। তাহলে nt সমান মাইনাস n0, এটাকে কি বলবো? পপুলেশন বৃদ্ধি বলবো। কতক্ষণে? পপুলেশন বৃদ্ধি সমান সমান nt মাইনাস n0, কিন্তু সময়টা কতক্ষণ? t সময়ে। তাহলে পপুলেশন বৃদ্ধির হার কত হবে? তাহলে পপুলেশন, এবার পপুলেশনের বৃদ্ধির হার কিভাবে বের করতে পারি? বৃদ্ধি কিভাবে বৃদ্ধি বের করতে পারি? ডেল n বাই nt মাইনাস n0, একে লিখতে পারি ডেল n। আর টি সময়ের বৃদ্ধি, এবার টি সময়টা যদি যে কোনো একটি সময় হয়, এটা টি সময়, যদি n t প্লাস 1 ধরি তাহলে একটা ভিন্ন সময় হয়ে গেল। তো এই যে সময়ের পার্থক্য, তাহলে t1 মাইনাস t1 t2, মানে t1 একটা সময়, t2 হয়তো আরেকটা সময়, তাকে আমরা ডেল t দিয়ে প্রকাশ করতে পারি। তো পপুলেশনের বৃদ্ধি n পপুলেশনের উপর কত হবে না, ডেল n বাই n ডেল t। কি করে হয় এটা? যে n পপুলেশন আগে ছিল আমার প্রাথমিক পপুলেশনের সংখ্যায় n, তো n এর উপর কতটা বৃদ্ধি হচ্ছে সেটা বের করার জন্য আমরা n দিয়ে এখানে ভাগ করে দিই। এবার পপুলেশন বৃদ্ধি শতকরা যদি বের করি, তাহলে এটা কি দিয়ে গুণ করতে হবে না, 100 দিয়ে গুণ করতে হবে। এটাই পপুলেশন বৃদ্ধির শতকরা হার। এবার পপুলেশন বৃদ্ধির একটু শতকরা হার জানলাম। আমি যে চারটে ফ্যাক্টর
ফ্যাক্টরের কথা বলেছিলাম, ন্যাটালিটি, মর্টালিটি, এমিগ্রেশন এবং ইমিগ্রেশন, এগুলো কিভাবে কাজ করে সেটা একটু দেখি। প্রথমেই যেটা আসবো সেটা হলো ন্যাটালিটি। ন্যাটালিটি হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ একক সময়ে কতগুলো নতুন সদস্য প্রজাতিতে যোগ হচ্ছে তাকে বলছে ন্যাটালিটি, অর্থাৎ জন্মের হার। ন্যাটালিটিকে আমি কি লিখতে পারি? জন্মহার। এই জন্মহার কোনো একটি পপুলেশনে ধরো অনেক প্রজননক্ষম মানে প্রজননের জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে। তো সেই প্রজাতির একটা যতগুলো মেম্বার আছে তাদের ক্ষেত্রে যদি সবাই প্রজননে সক্ষম হয় তাহলে যে যতগুলো সন্তান বা সন্ততির জন্ম হবে তাহলে সেটা হবে তার চরম ন্যাটালিটি। আর চরম, এখানে ন্যাটালিটি তার দুটো ধারণা পাওয়া যায়, একটা হলো চরম ন্যাটালিটি, আরেকটি হলো রিয়েল ন্যাটালিটি। তো চরম ন্যাটালিটি কোনটা? যদি একটা পপুলেশনের যতজন প্রজননক্ষম প্রাণী বা উদ্ভিদ রয়েছে প্রত্যেকেই যদি প্রজননে সক্ষম হয়, অর্থাৎ এর একটা পপুলেশনের একদম যত পারে তত যদি হয় তাহলে সেটা হবে চরম ন্যাটালিটি। কিন্তু আসলে তো ততগুলো নতুন শাবক বা সন্তান সন্ততির জন্ম হয় না, তাহলে সেটা হলো রিয়েল ন্যাটালিটি। এই রিয়েল ন্যাটালিটিটাই অ্যাকচুয়ালি প্রকৃতিতে দেখা যায়। এই রিয়েল ন্যাটালিটিকে অনেক সময় ইকোলজিক্যাল ন্যাটালিটি বলেও অভিহিত করা হয়। এবার ন্যাটালিটিকে আমরা মাপবো কি করে? ন্যাটালিটিকে মাপার জন্য যে সূত্রটা ব্যবহার করা হয়, ন্যাটালিটি n সমান সমান ব্যবহার করা হয় স্মল n d বাই t। একটি নির্দিষ্ট সময়ে কতগুলো শাবকের জন্ম হচ্ছে, তাহলে ন্যাটালিটি সমান সমান n সমান সমান nd বাই t। nd মানে হলো যেখানে n সমান সমান জন্মহার, nd নবজাতকের সংখ্যা, আর t হলো এখানে সময়। এই হলো ন্যাটালিটি। এবার চরম ন্যাটালিটিতে এটা দেখলাম যে যতগুলো ক্ষমতা আছে কখনোই একটি পপুলেশনের মধ্যে ততগুলো জন্ম কিন্তু হয় না। এবার রয়েছে মর্টালিটি। ন্যাটালিটিতে আরেকটা জিনিস মনে রাখা দরকার, ন্যাটালিটি হলে কি হবে? প্রজাতির সংখ্যা বাড়বে, অর্থাৎ পপুলেশনের বৃদ্ধি হবে। এবার শুধু যে জন্মহার বাড়লে যতজন জন্মালো সেটা যোগ করে দিলেই পপুলেশনের বৃদ্ধি হবে তা কিন্তু নয়। এবার হচ্ছে 2 নম্বরে যেটা ছিল সেটা হলো মর্টালিটি। মর্টালিটি কি? অর্থাৎ এর বাংলা মানে হলো মৃত্যুর হার। মৃত্যুর হার কি করবে? অবশ্যই পপুলেশনের সংখ্যা কমাবে। এবার কোনো একটি নির্দিষ্ট সময়ে যত সবচেয়ে কম যত মৃত্যু হওয়া সম্ভব তাকে বলে চরম মর্টালিটি। অর্থাৎ জন্মের ক্ষেত্রে দেখেছিলাম হাইয়েস্ট কতটা পাওয়া সম্ভব, আর চরম মর্টালিটির ক্ষেত্রে সবচেয়ে কম একক সময়ে সবচেয়ে কম মৃত্যু সংখ্যা যতটা হওয়া সম্ভব। কিন্তু সেই কারণ হয় না, অ্যাক্সিডেন্টালি বা অন্য কোনো কারণে মৃত্যু সবসময় বেশি হয়, তো তাকে বলি রিয়েল বা ইকোলজিক্যাল মর্টালিটি। এবার মর্টালিটিকে যে মান নির্ণয় করা হয় সেটার জন্য m অক্ষরটা ব্যবহার করা হয়, m ইকুয়াল টু মর্টালিটি। তো মর্টালিটিকে প্রকাশ করা হয় m ক্যাপিটাল D বাই t। এবার m মানে হলো মর্টালিটি, আর md মানে কি? একক সময়ে মৃত্যু, আর t কি? সময়। তো এটা দিয়ে আমরা মর্টালিটিকে হিসাব করি। মর্টালিটিকে আরেকটা স্মল b দিয়েও প্রকাশ করা হয়। আর আগে যে আমি ন্যাটালিটি লিখেছিলাম, ন্যাটালিটিকে অনেক সময় স্মল b বা বার্থ রেট দিয়েও প্রকাশ করা হয়। এবার রয়েছে 3 নম্বর, সেটা হলো এমিগ্রেশন আর ইমিগ্রেশন। 3 নম্বরে আগে এমিগ্রেশনটা করে নিই, তারপর ইমিগ্রেশন করব। 3 নম্বরে রয়েছে এমিগ্রেশন। এমিগ্রেশনের বাংলা মানে হলো পরিযান, অর্থাৎ নির্দিষ্ট কোনো স্থান থেকে একটি পপুলেশন তো একটা স্থানে থাকে, সেখান থেকে অন্য জায়গায় গমন, সে মরে গেল না। যেমন ভারত থেকে ধরো চাকরি করতে যারা আমেরিকা চলে যাচ্ছে তাদেরকে আমরা কি বলছি? পরিযান বা এমিগ্রেশন বলছি, তাদেরকে এমিগ্রেন্ট বলা হয়। তো এমিগ্রেন্ট
আমরা পরিযানে কি হয়, পপুলেশনের সংখ্যা একটা নির্দিষ্ট জায়গায় কমে যায়। এটি পপুলেশনের ক্ষেত্রে কি হচ্ছে, সংখ্যাটা কমিয়ে দিচ্ছে, এটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। তো এটার ওইভাবে রেট খুব একটা বের করা হয় না, আর মানে আমরা রেটটা বের করে পপুলেশনে সাধারণত করি না, তবে ই দিয়ে আমরা হিসেব করি। এবার 4 নম্বরে রয়েছে ইমিগ্রেশন। ইমিগ্রেশনের বাংলাটা হলো অভিবাসন। একে প্রকাশ করা হয় ক্যাপিটাল আই দিয়ে। এর মানে কি, যারা বাইরে থেকে আমাদের দেশে আসছে বা বাইরে থেকে কোনো পপুলেশনে ঢুকলে তখন তাকে বলছে ইমিগ্রেশন বা অভিবাসন। এতে কি হয়, এই অভিবাসনের ক্ষেত্রে পপুলেশনের কিন্তু বৃদ্ধি হয়। তো আমরা যখন মোট পপুলেশন একটি নির্দিষ্ট সময়ে হিসেব করব, তখন তাহলে আমরা কি হিসেব করব, তাহলে পপুলেশনের বৃদ্ধি কি কি উপর নির্ভর করবে, পপুলেশন বৃদ্ধি সমান সমান কি হবে, যতজন প্রথমে জন্ম হচ্ছে সেটা বাড়াচ্ছে পপুলেশনকে, এবার ইমিগ্রেশন যারা আসছে বাইরে থেকে তারা কি হচ্ছে, যোগ হচ্ছে, তাহলে এটা কি পপুলেশনের বৃদ্ধি হবে। আর সেটার থেকে বিয়োগ যাবে কি, যতজন মরে গেল, অর্থাৎ ডেথ রেট যোগ হবে ইমিগ্রেশন, অর্থাৎ যারা বাইরে চলে যায়। তাহলে এটা হলো পপুলেশনের বৃদ্ধি। এবার পপুলেশন বৃদ্ধি পাওয়ার পরে মানটা কত হবে, পপুলেশনের বৃদ্ধি সমান সমান নির্দিষ্ট সময় পরে পপুলেশন, অর্থাৎ এনটি, একবারে লিখে দিচ্ছি, এনটি বা টি সময়ের পপুলেশন কি হবে, এন 0 প্লাস এই পুরোটা বি প্লাস আই মাইনাস বি প্লাস, এটা হলো কোনো একটি নির্দিষ্ট সময় পরে যদি আমি পপুলেশন হিসেব করতে চাই তাহলে এটা দিয়ে দাঁড়ায়। আমাদের যখন সেন্সাস হয় তখন কিন্তু এই নিয়মটাই ফলো করা হয়। এবার পপুলেশন বৃদ্ধির কিছু কার্ভ সম্পর্কে আমরা দেখব। মানে প্রত্যেকের দেখা যায় সমস্ত প্রজাতির ক্ষেত্রে গ্রোথ রেটটা একরকম নয়, তাই জন্য তাদেরকে যখন গ্রাফে প্লট করা হয় তাদের বিভিন্ন ধরনের গ্রোথ কার্ভ পাওয়া যায়। এই গ্রোথ কার্ভগুলো আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো প্রথমে যে গ্রোথ কার্ভটা দেখবো, আমরা 3 ধরনের গ্রোথ কার্ভ আমাদের ক্লাসে দেখতে পাবো। সেই গ্রোথ কার্ভগুলো আগে নামটা লিখে নিচ্ছি। একটা হলো এস শেপড, কার্ভ, একটা এস শেপড কার্ভ, তারটা হলো জে শেপড কার্ভ, আর একটা হলো ইন্ডেক্স বা বাংলায় সূচকীয় বৃদ্ধি, একে এক্সপোনেনশিয়ালও বলা হয়। প্রথমে আসি এস শেপড কার্ভ। এস শেপড কার্ভে কি হয়, এর আকৃতিটা যদি গ্রাফটাকে আমরা প্লট করি, নিচের দিকে সময়টাকে প্লট করব, আর এখানে দেব পপুলেশন বৃদ্ধি বা গ্রোথ। পপুলেশন গ্রোথটাকে যদি দেখি তাহলে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট স্থানে, ধরো ওখানে কেউ ছিল না আগে, খাদ্য বস্ত্র খাদ্য আশ্রয় সবই রয়েছে, সেখানটায় সময় আস্তে আস্তে যখন বাড়তে থাকবে, এইটা কি হবে, আস্তে আস্তে বাড়ছে। তারপর একটা সময় কি হবে, ওই পপুলেশনটা, ওই প্রজাতির সদস্যরা যা কিছু আছে আশপাশে খাবার দাবার সবকিছু ইউজ করতে শুরু করবে। তো প্রথম দিকে বৃদ্ধি দশাটা ধীরে ধীরে হলেও একটা সময় খুব বেশি বেড়ে গিয়ে তারপর যখন একটা রেট আসবে, যখন আবার আস্তে আস্তে কমতে কমতে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে স্থির হয়। তো এটাকে ভালো করে দেখলে কিসের মতো দেখা যায়, একটা এস অক্ষরের মতো বা সিগমা অক্ষরের মতো দেখা যায়। তাই একে এস শেপ কার্ভ বা তাহলে এই কার্ভটা কিসের, এস শেপ কার্ভ বলা হয়। এই এস শেপ কার্ভে একটা জিনিস লক্ষ্য করবে, যে জায়গাটা গিয়ে স্থির হয় সেই জায়গাটাকে বলে কোনো প্রজাতির ক্যারিং ক্যাপাসিটি। যেখানটায় গিয়ে স্থির হচ্ছে তাকে বলছে ওই প্রজাতি ক্যারিং ক্যাপাসিটি, যাকে বড় হাতের কে দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা কি, এটা হলো কে বা ক্যারিং ক্যাপাসিটি। এবার এই ক্যারিং ক্যাপাসিটির ঊর্ধ্বে সাধারণত কোনো প্রজাতি একটা নির্দিষ্ট স্থানে বাড়তে পারে না। যদি বেড়েও যায় তাহলে একটা সময় আস্তে আস্তে কমে যাবে। যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ সাধারণত বিলুপ্ত হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় কি, এই ক্যারিং ক্যাপাসিটি বেশি ঊর্ধ্বে উঠে গেছিল, তাই একবারে শেষ হয়ে গেছে প্রজাতিগুলো।
তো এই ক্যারিং ক্যাপাসিটি থেকে যদি শেষ হয়, এবার উদাহরণ দিচ্ছি, ব্যাকটেরিয়া রয়েছে কিছু, তারা প্রথমে আস্তে আস্তে বাড়ে, একটা সময় খুব বেশি বাড়ে, তারপর আবার একদম কমে যায়। তো এই যে ফেজটা রয়েছে একে বলে ল্যাগ ফেজ। এই যে পার্টটা রয়েছে তারপরে একে এক্সপোনেনশিয়াল বা লগ ফেজ বলা হয়। তো এটা হলো লগ ফেজ। এই লগ ফেজের যে মানটা তাকে আমরা log 10 কে বেস ধরে করি। এই লগ ফেজটা মোটামুটি এই অবধি। তারপর এই জায়গাটায় এসে দেখো বৃদ্ধিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, অনেকটা কমে গেল। এই সবচেয়ে বেশি উপরে এখানটা অবধি লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল হারে বাড়তে থাকলো। আমরা এর পাওয়ার ধরে এটার মানটা বের করতে পারি বা log 10 কে বেস ধরে। আর তারপরে কি হয়ে যায়, আস্তে আস্তে লিনিয়ার গ্রাফ হয়ে যায়, একে বলে স্টেশনারি ফেজ। এবার এই যে এস শেপড কার্ভ, এর জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে পপুলেশন বৃদ্ধির। সেই ফর্মুলাটা হলো, আগে তোমাদের এখানে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হলো বার্থ রেট মাইনাস ডেথ রেট। যদি ইমিগ্রেশন আর এমিগ্রেশনকে না ধরি, তাকে বার্থ রেট মাইনাস ডেথ রেট, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। এই আরটাকে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজও বলা হয়। এই আর কে বলা হয় ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ। এবার এই b মাইনাস e ইকুয়াল টু যে r, এটা দিয়ে আমরা ভীষণভাবে এই সমস্ত গ্রাফ বা কাজগুলোতে দরকার হয়। তোমাদের এখানে যতটুকু আছে শুধু মোটামুটি একটু দেখে রাখলেই হয়ে যাবে। সেটা হলো কি, যখন আমরা সময়ের সাপেক্ষে অর্থাৎ নিচে ডিটি ক্যালকুলাসের সাহায্য নিই, তো এখানে ডিটির সাপেক্ষে যদি n অর্থাৎ পপুলেশনের প্রথম যে সদস্য সংখ্যা তাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে দেখা যায় dn বাই dt সমান সমান হয় এই কার্ভের ক্ষেত্রে r ইনটু n rn, তারপর k মাইনাস n বাই k। আর k মানে কি বলেছি, ক্যারিং ক্যাপাসিটি বা কোনো পপুলেশনের ধারণ ক্ষমতা, অর্থাৎ এই যে লাইনটা সেটাকে বলছে ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা। এটা হলো আমাদের এস বার সিগময়েড কার্ভের রাশিমালা। সেটা কি করা হয়, ডেরিভেটিভ করা হয় টি এর সাপেক্ষে অর্থাৎ সময়ের সাপেক্ষে, কাকে, পপুলেশনের সদস্য সংখ্যাকে। আর আর কি, আর মানে জেনেছি b মাইনাস d মানে আর, যাকে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ বলা হয়, তার সঙ্গে n কে করা হয়। আর k মাইনাস n অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটি থেকে কতটা পপুলেশন কম আছে n, এই n মানে হলো একটা নির্দিষ্ট সময় কতটা কম আছে, ততটুকুই তো বাড়তে পারবে, ক্যারিং ক্যাপাসিটির উপরে তো বাড়তে পারছে না। তো সেটুকুই বাড়ার ক্ষমতা রয়েছে, তাকে k এর সাপেক্ষে প্রকাশ করলে এই যে গ্রাফটা রাশিমালা পাওয়া যায়, সেটাই হলো এই কার্ভের রাশিমালা। তোমরা এটা একটু দেখে নেবে খুব ভালো করে। তারপর রয়েছে জে শেপড কার্ভ। এবার জে শেপড কার্ভটা আমরা করব। তাহলে এইখানে এই লাইনটা একই থাকছে, আমি এস শেপের জন্য যে রাশিমালা সেটাও মুছে দিচ্ছি। পপুলেশনের বৃদ্ধিটাকে এই অক্ষ দিয়ে প্রকাশ করলাম আর সময়টাকে এই অক্ষ দিয়ে প্রকাশ করলাম। এবার আমরা রাখবো জে শেপড কার্ভ। জে শেপড কার্ভে কি হয়, আস্তে আস্তে পপুলেশনটা একটা নির্দিষ্ট মাত্রা অবধি বাড়ছে, বাড়তে বাড়তে এখানে পৌঁছায় ঠিকই, কিন্তু তারপরে এরকম নামতে থাকে, অর্থাৎ অক্ষরটা কিরকম হয়, এইভাবে জে এর মতো হতে থাকে। এর ক্ষেত্রে পপুলেশন দেখবে একটা সময় বাড়ছে, অর্থাৎ খাদ্য আশ্রয় যাই পাচ্ছে সমস্ত রিসোর্সকে ওরা ইউজ করছে, ইউজ করে একদম খুব বেশি মাত্রায়, সময় বাড়ছে ওরাও বাড়ছে, সময় বাড়ছে ওরাও বাড়ছে, কিন্তু বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছায়, তারপর কি হয়, হঠাৎ করে কমতে থাকে। একে বলছে জে শেপ কার্ভ। এই জে শেপ কার্ভের এই যে জায়গাটায় এসে ওরা সর্বোচ্চ ওদের বৃদ্ধি হচ্ছে তাকে বলে অ্যাসিম্পটোট। এটা মনে রাখবে, এটাকে বলছে অ্যাসিম্পটোট। আর তারপরে এই যে আস্তে আস্তে নামতে থাকলো, এটা বেশিরভাগ দেখা যায় ধরো কোথাও অনেক হরিণ রয়েছে, যদি সেখানে একটাও বাঘ বা ওদের কে যারা খাবে সিংহ কিছুই যদি না থাকে, তাহলে ব্যাপারটা কেমন হবে? তাহলে ওদের মধ্যে আমরা ভাবতেই পারি যে কি হবে, হরিণ প্রচুর বাড়বে, হরিণ
হেসে খেলে বেড়াবে, কেউ ওদের স্বীকার করার নেই। কিন্তু একটা কথা ভেবেছে, ধরো একটা ঘাস জমিতে হরিণ বেড়েই গেল, তাহলে খেতে খেতে কি হবে, যত ওদের পপুলেশন বাড়বে খাদ্য কিভাবে কম করবে, তো ওই সময় ওরা না খেতে পেয়ে মারা যাবে বা মৃত্যুর হার এত পরিমাণে বেড়ে যাবে, সেই জন্য এটা ডিক্লাইন করে যাবে। তো এই যে একটা মানে মেনটেন করে রাখে, এটা কিন্তু সম্পূর্ণই প্রকৃতির ব্যাপার। মানে ওখানে যদি বাঘ নাও থাকে ওরা একসময় মরবেই, তার থেকে যদি বাঘ থাকে তাহলে দেখা যায় ওদের হেলদি পপুলেশন হতে দেখা যায়। এবার রয়েছে সূচকীয় বা এক্সপোনেনশিয়াল। এর মধ্যে বলতে পারো এটা একটু জটিল, সূচকীয় বা এক্সপোনেনশিয়াল গ্রাফ, এটাও এখানে আমি করে দিচ্ছি। সূচকীয় গ্রাফে কি হয়, ধরো আগে পরিস্থিতিটা আলোচনা করি। পরিস্থিতিটা হলো কোনো একটি স্থান, সেখানে অন্য কোনো প্রজাতির সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই, অর্থাৎ সেখানে কি রয়েছে, কোনো একটি নির্দিষ্ট প্রজাতি রয়েছে, তার পর্যাপ্ত খাদ্য মানে অনেক খাদ্য, ধরো একজনকে এক ট্রাক খাবারের মতো বসিয়ে দিলাম, যেমন হয় মানে এরকম টাইপের, এতটা অপর্যাপ্ত খাদ্য। তো সেই অপর্যাপ্ত খাদ্যের মধ্যে সেই প্রজাতিটা কি করবে, আস্তে আস্তে প্রচুর পরিমাণে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এদের এতটাই বৃদ্ধি দেখা যায় ক্যারিং ক্যাপাসিটিকেও পার করে যায়। তার মানে এখানে অন্য কেউ ওর কম্পিটিশন করারই নেই, এত বেশি বাড়ে, সেটা সূচকীয় আকার বা জিওমেট্রিক প্রোগ্রেশনে আমাদেরকে বের করতে হয়। তোমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন শুনেছো, হারমোনিক প্রোগ্রেশন শুনেছো, এপিজিপি যেগুলো অঙ্কের মধ্যে পড়েছো, সেই জিওমেট্রিক প্রোগ্রেশনে আমাদের এটাকে প্রকাশ করতে হয়। এই ক্ষেত্রে যে গ্রোথ কার্ভটা হয়, আমরা এস শেপ কার্ভের মধ্যে দেখেছিলাম কি dn বাই dt, এটা সমান সমান কি ছিল আর n, এর সঙ্গে আরেকটা ফ্যাক্টর যুক্ত হয়েছিল, সেটা ছিল k মাইনাস n বাই k। এই ক্ষেত্রে কিন্তু এটা ছিল এস শেপের ক্ষেত্রে, এস শেপের কার্ভ, এটা ফর্মুলা এটা, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় এটার যে রাশিমালা সেটা হয় dn বাই dt সমান সমান rn, অর্থাৎ শুধু বৃদ্ধি আর ডেথ ছাড়া এদের অন্য আর কোনো ক্যারিং ক্যাপাসিটিও এখানে ম্যাটার করে না, কারণ অপর্যাপ্ত। তো ক্যারিং ক্যাপাসিটি কখন ম্যাটার করবে, যখন প্রকৃতিতে এর থেকে বেশি রিসোর্স বা খাদ্য নেই, কিন্তু এখানে তো একজনের জন্য অপর্যাপ্ত রয়েছে, অর্থাৎ একটি প্রজাতির জন্য অনেক রয়েছে, সেই ক্ষেত্রে এটা হয়। এটা খুব কম জায়গাতেই দেখা যায়, ধরো একটা কেউ নতুন জায়গা খুঁজে পেয়েছে, সেখানে অন্য কোনো প্রজাতির বাসই নেই, খাবার অপর্যাপ্ত, তখন এই সূচকীয় বৃদ্ধি রূপে দেখা যায়। এই সূচকীয় বৃদ্ধি রূপকে আমরা ই দিয়েও প্রকাশ করতে পারি বা এক্সপোনেনশিয়াল আকারে, যেহেতু গ্রোথটা এক্সপোনেনশিয়াল, সেটাকে হলো nt সমান সমান n0 e টু দি পাওয়ার r ইনটু t, এটাকেই এইভাবে প্রকাশ করা হয়। এবার nt মানে কি, t সময় পরে পপুলেশন, আর n0 মানে কি না, 0 মানে 0 টাইম আগে, মানে t সময়ে আগে তার পপুলেশন, আর r মানে তো বলেছি ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, আর t মানে হলো টাইম। তো এই যে এক্সপোনেনশিয়ালে দেখবে, এক্সপোনেনশিয়ালে সাধারণত ক্যারিং ক্যাপাসিটির উপরে উঠে যায়, তো অবশ্যই মনে রাখতে হবে বাকি সব ফ্যাক্টরগুলো এখানে নেই, আর খাদ্য কি রয়েছে, অপর্যাপ্ত রয়েছে। তো এই গেল আমাদের তিনটে কার্ভ। এছাড়া পপুলেশনের বৃদ্ধি আরো কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। পপুলেশনের ফ্যাক্টর, ধরো কোথাও খুব বেশি রোদ রয়েছে, তাহলে কিন্তু পপুলেশন, খাদ্য, বস্ত্র, বাসস্থান যাই থাক না কেন বাড়বে না। আর যদি বাকি সব ফ্যাক্টরগুলো ঠিক থাকে, তাহলে দেখা যায় কিন্তু পপুলেশন বাড়ছে। এবার পপুলেশনকে আটকানোর জন্য আরো কতগুলো বুদ্ধি রয়েছে প্রকৃতির মধ্যে, যেমন ঋতুভিত্তিক পরিবর্তন, মানে একটা নির্দিষ্ট ঋতুতে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, যেমন কীটপতঙ্গ দেখবে বর্ষাকালে এত বাড়িতেও ঢুকে যায়, তো তার মানে কি বর্ষাকালে ওদের বৃদ্ধি বেশি হচ্ছে, কিন্তু অন্যান্য সময় তাহলে কিন্তু ওদের বৃদ্ধি হচ্ছে না। পিঁপড়েদেরও দেখবে বর্ষাকালে অতিরিক্ত দেখা যায়, তাহলে ওদের বংশবৃদ্ধির টাইমটা ওটা, তার মানে ঋতুকাল বা ঋতুর সময় বিশেষে প্রকৃতি তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।